विजयी विश्व तिरंगा प्यारा ঝান্ডা উঁচা রহে হামারা। সত্যি সত্যি অর্থেই ভারতীয় হিসাবে আমাদের গর্ববোধ হয়, কেননা আমাদের গ্রেটেস্ট শো অন আর্থ অলিম্পিক গেমসে ভারতীয়রা যে সাফল্য অর্জন করেছে তাতে আমরা সত্যি অর্থেই গৌরবান্বিত। অলিম্পিক 2020 এতে ভারতীয়রা কেমন ধরনের সাফল্য অর্জন করলো তাই জানার জন্য আজকে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দ্রোণাচার্য বিশেশ্বর নন্দী মহাশয়। আপনাকে স্বাগত জানাই। নমস্কার। সূর্যোদয়ের দেশ, টোকিও অলিম্পিক এবং ভারতের জয় জয়কার, আপনি কি বলবেন? সত্যি এবারের অলিম্পিকে সারা ভারতবাসীকে, ভারতবর্ষের স্পোর্টস খুব আনন্দ দিয়েছে। আমরা সত্যি অলিম্পিক যখন থেকে শুরু হয়েছে, যে বছর থেকে শুরু হয়েছে, এইবারের অলিম্পিকে আমাদের সবচেয়ে বেশি সাফল্য আমরা পেয়েছি। 60টা মেডেল, মানে একটা গোল্ড, 2টো সিলভার, 4টে ব্রোঞ্জ নিয়ে ভারতবর্ষের প্লেয়াররা ফিরে এসছে টোকিও অলিম্পিক থেকে। সত্যি এটা বিরাট গর্বের ব্যাপার। ভারতীয় হিসাবে আমি খুব খুব গর্বিত ফিল করছি। একদম, আমরাও গর্ববোধ করছি। আর আমরা দূরদর্শনের গোটা পরিবারের পক্ষ থেকে ভারতীয় খেলোয়াড়দের আমরা অভিনন্দন জানাই, কুর্নিশ জানাই, যারা নিজের সেরার সেরা পারফরমেন্স দিয়ে ভারতবর্ষকে এক অনন্য নজির স্থাপন করতে আমাদেরকে উৎসাহ স্বরূপ এবং তারা আমাদেরকে উপহার হিসেবে অনেক কিছু দিয়েছেন। আবারও একবার আপনাদের অসংখ্য ধন্যবাদ, অভিনন্দন, কুর্নিশ। আমরা যে কথা ছিলাম, টোকিও অলিম্পিক গেমস 2020 করোনা অতিমারির মধ্য দিয়েও এই গেম হয়ে গেল এবং ভারত এবং ভারতের খেলোয়াড়রা সত্যি অর্থেই তাক লাগিয়ে দিল। কি কি ইভেন্টে মূলত আমরা পদক পেয়েছি সেটা যদি একটু আমাদের সংক্ষিপ্তভাবে বলেন। আমরা গোল্ড মেডেল পেয়েছি অ্যাথলেটিক্সের জেভলিন থ্রোতে। আচ্ছা, যেটা নীরজ চোপড়া আমাদেরকে সত্যি মুগ্ধ করে দিয়েছে সারা ভারতবাসীকে। আমরা প্রায় গোল্ড মেডেল বোধহয় 100 বছর পরে পেয়েছি। 100 বছর আগে একজন পেয়েছিল, তার নামটা আমার ঠিক মনে নেই, তবে এবার নীরজ চোপড়া যেটা মানে করেছে এটা অতুলনীয়, তার কোনো তুলনা হয় না। আমরা সত্যি গর্বিত। তারপরে আমাদের পিভি সিন্ধু আছে, যে নাকি গতবার সিলভার পেয়েছিল, এবার আবার ব্রোঞ্জ পেয়েছে। আমাদের আছে লাভলি আছে আমাদের বক্সিনে, এই প্রথম বক্সিনে মানে মেডেল পেয়েছে। মীরাবাই চানু গতবার যে সাফল্য অর্জন করতে পারেনি, সেইবার সিলভার মেডেল দিয়েছে ভারতবাসীকে। তারপরে আছে বজরং পুনিয়া, রবি ধাইয়া, ওরা দুজনেই, একজন তো সিলভার মেডেল এনেছে, আরেকজনে ব্রোঞ্জ মেডেল এনেছে। লাভলিনা যে বক্সিনে ইতিহাস সৃষ্টি করে মেয়েদের মধ্যেই প্রথম যে বক্সিনে মেডেল এনেছে, প্রথম মেয়ে এরকম পেয়েছিল, তারপরে লাভলিনা পেল। আর আমাদের সবচেয়ে বেশি গৌরবান্বিত করেছে হকি ছেলেরা অনেক বছর পরে মেডেল পেয়েছে, ব্রোঞ্জ মেডেল। কিন্তু তার আগে হকিতে আমাদের কিন্তু খুব একটা বিশ্ব রেকর্ডের মতনই, যেটা পরপর 6বার গোল্ড মেডেল পেয়েছিল, 6বার পরে 7 নম্বর বার পেয়েছিল মস্কো অলিম্পিকে 1980-তে গোল্ড মেডেল পেয়েছিল। তো হকি তো আমাদেরকে খুব গর্বিত করেছে। পাশাপাশি এটা না বললে না হয়, মেয়েরা এই প্রথমবার হকিতে সেমিফাইনালে উঠেছে, যেটা কখনো কেউ আশা করতে পারেনি। কিন্তু আমাদের দেশের বেটিরা যে কারনামা করে দেখিয়েছে সেটা সত্যি অতুলনীয়। ওরা 4th প্লেস পেয়েছে, মানে 4th প্লেস মিন্স মেডেল পাওয়ার যোগ্য ছিল, ওরা মেডেলই একরকম আমি বলতে পারি আর কি। আচ্ছা, এই যে আপনি মেয়েদের কথা বললেন, আমরা যদি একটু পরিসংখ্যান দেখি, একটু পেছনের দিকে যাই, 2000 সালে ভারতীয় মহিলাদের অংশগ্রহণের সংখ্যাটা ছিল সেই 19, আর 2020 অলিম্পিক গেমসে ভারতীয় মহিলাদের অংশগ্রহণের সংখ্যাটা হচ্ছে আপনার 56। দিন দিন মানে উত্তরোত্তর বৃদ্ধি হচ্ছে। এই যে বিষয়টা, তার ইতিবাচক দিক সমাজে কিরকম ধরনের দৃষ্টিভঙ্গি পরিবর্তন করবে বলে আপনার মনে হয়?
দেখুন, আগে একটা টাইম ছিল মেয়েদের বেরোনো নিষেধ ছিল। ম্যাক্সিমাম প্যারেন্টস মানে ওরা কখনোই পছন্দ করতো না। ঠিক আছে, পড়াশোনা করে, ঠিক আছে, খেলাধুলাতে বিশেষ একটা পছন্দ করতো না। গান বাজনা থাকতো, গান বাজনা নিয়ে থাকতো আর পড়াশোনা করতো। এখন ভারতবর্ষের মেয়েরা যেভাবে এগিয়ে আসছে, আমার মনে হয় ওরা ছেলেদেরকেও বিট করবে অলিম্পিক মেডেলে। মানে মেয়েদের মধ্যে একটা চেতনা এসছে যে আমরা কোনো অংশে ছেলেদের থেকে কম নই। আমরা যদি ইচ্ছা করি তাহলে আমরা অনেক কিছু করতে পারবো। সেই একটা চিন্তাভাবনা এখনকার জগতের মেয়েদের মধ্যে এসছে, এবং যারা প্যারেন্টস আছেন ওরাও ভেবেছেন যে না, আমার ছেলে যদি করতে পারে তাহলে মেয়ে করতে পারবে না কেন। মেয়েদেরকেও এখন মানে খেলাধুলার জন্য উৎসাহ দিচ্ছে, বিশেষ করে প্যারেন্টসরা। আর আমাদের ভারতবর্ষে যে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাটা মেয়েদের জন্য একদম সমতুল্য। ছেলেদের যেরকম পাচ্ছে মেয়েরাও সেরকম পাচ্ছে। সেই একটা চিন্তাভাবনা নিয়েই মেয়েরা এগিয়ে যাচ্ছে। আচ্ছা, এই যে ভারতীয় খেলোয়াড়রা 7টি পদক পেল, এবং এরকম অনেক খেলোয়াড়রা রয়েছেন যারা হয়তো আগামীতেও আবার পদক পেতেও পারেন। ব্যর্থতার পর সফলতা, আবার সফলতার পর ব্যর্থতা, এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া? দেখুন, আমাদের খেলাধুলার জগৎটা এরকম, খেলাধুলাতে আপ অ্যান্ড ডাউন থাকবেই। আমি আরেকটা মেয়ের কথা বলবো, যে মেয়েটা গল্ফে গিয়েছিল প্রথমবার, ও 4th প্লেস পেয়েছে, অল্পের জন্য মেডেল হয়েছে। তো এইভাবেই অদিতি অশোক। হ্যাঁ অদিতি অশোক। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন এই যে আমাদের মীরাবাই চানু গতবার কিছু করতে পারেনি, এবার সিলভার মেডেল নিয়ে চলে এসেছে দেশে। তো এরকমই আমাদের মনে হচ্ছে যে আমাদের মেয়েরা বিশেষ করে ওদের ভিতরে একটা চ্যালেঞ্জ, যে আমরা ছেলেদের থেকে কোনো অংশে কম নই, আমরা পারবো, আমরা কিছু করতে চাই। আমি আমাদের রাজ্যের মেয়ে তথা সেই দেশের মেয়ে দীপা কর্মকারের কথাই বলবো। আমি দীপা কর্মকার যে পারফরমেন্স দিয়েছে, প্রথমবার প্রায় 52 বছর পরে দীপা কর্মকার অলিম্পিকে পার্টিসিপেশন করেছে। আগে 52 বছর আগে ছেলেরা পার্টিসিপেশন করেছিল, দীপা 16তে পার্টিসিপেশন করেছে, এবং পার্টিসিপেশন করে সে পারফরমেন্স দেখিয়ে সারা পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছে। তাহলে আমার মনে হয় মেয়েরা পারবে না কেন? মেয়েরা পারবে, মেয়েদেরকে আমাদের উৎসাহ দিতে হবে। গভর্নমেন্ট দিচ্ছে, আমরাও দেব। আপনারা যারা ক্রীড়া সাংবাদিক আছেন ওনারাও এগিয়ে আসছেন, আমি দেখতে পাচ্ছি। এখন ক্রীড়া সাংবাদিকরাও মেয়েদেরকে ভীষণ উৎসাহিত করছে। এটাও সত্যি আমাদের দেশের জন্য একটা বিরাট বড় গর্বের ব্যাপার, যে সব সাইড থেকে মেয়েদেরকে উৎসাহ করছে, তো মেয়েরাও এগিয়ে আসছে। এবারে যে টোকিও অলিম্পিক হলো, তাতে নাকি ভারতবর্ষ থেকে যারা গেছেন তারা প্রথমবারই অনেক কিছু করেছেন, এই বিষয়ে একটু বলুন। এই তো আমি বললাম না, গল্পের মেয়েটাও হুম। প্রথমবার মতো 4th প্লেস পেয়েছে। হকির মেয়েরা মানে তাক লাগিয়ে দিয়েছে সারা ভারতবর্ষকে, মানে সবাই হৃদয়ে ছুঁয়ে গেছে ওরা। মানে যে পারফরমেন্স দিয়েছে, তবে ওদের এই জিদটা যদি থাকে, আগামীতে মেয়েরা অবশ্যই মেডেল আনবে আমাদের দেশের জন্য, সেটা আমি বলতে পারি। আচ্ছা, এই জেদটা দেখুন, খেলাধুলা বা যে কোনো কাজই বলুন, আপনার ভেতরে যদি জেদ না থাকে তাহলে কিছু করা যায় না। আমি এটাকেই সবসময় প্রাধান্য দিই, যে তোমার যে কোনো কাজ করার আগে চিন্তা ভাবনা করতে হবে, এবং ভিতরে একটা চ্যালেঞ্জ নিতে হবে, একটা জেদ থাকতে হবে, যে আমি এই কাজটার জন্য এগিয়ে এসেছি, আমার প্যারেন্টস আমার সাথে আছে, গভর্নমেন্ট সাথে আছে, সবাই আমার সাথে আছে, আমার কোচ আমার সাথে আছে, আমাকে কিছু একটা করে দেখাতে হবে। এই যে ভিতরে জেদটা, এটা যদি থাকে, যে কোনো সাবজেক্টে যে কোনো লোক অনেক এগিয়ে যেতে পারে। তাহলে সাফল্যের চাবিকাঠি কি সেটাই, নাকি আরো আমি কিছু মনে রয়েছে? করি এটাই না, তার সাথে ফ্যাসিলিটি, ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটি তো এগুলো থাকবেই। কারণ অনেক সময় দেখা যায় যে ইনফ্রাস্ট্রাকচার থাকা সত্ত্বেও, ফ্যাসিলিটিস থাকা সত্ত্বেও অনেকে সাফল্য পায় না। কিন্তু আমি মনে করি ভিতরের যে জেদটা, ভিতরের যে চ্যালেঞ্জটা, এটা অনেক উপকার করে একটা অ্যাথলিটকে, বা একটা যারা পড়াশোনা করে যে কোনো বিষয়ের উপরে, যে কোনো ওয়ার্কের উপরে, ভিতরে যদি চ্যালেঞ্জ থাকে সে সাকসেস হবেই, আমি সেটা মনে করি একজন প্রশিক্ষক হিসেবে। আচ্ছা, এই যে টোকিও অলিম্পিক্সে যারা আপনার পদক যারা পেয়েছেন, সেই মুহূর্তে আপনি অলিম্পিক গেমসটাকে খুব কাছে থেকে দেখেছেন,
যখনই তারা খেলার ময়দানে বা আসরে নামেন তখন তাদের মধ্যে অনেক কিছু একটা মনে মনে অনেক কিছু একটা কাজ করে। এই বিষয়টাকে আমাদের সামনে একটু তুলে ধরুন। অ্যাকচুয়ালি আমি জিমন্যাস্টিক কোচ। আমাদের যে গেমটা, যখন আমরা যে কোনো একটা কম্পিটিশনে যাই তখন কিন্তু আমরা তখন ওদের উপরে কোনো আহ, যে একটা স্ট্রিক্টনেস ওইটা কিন্তু আমরা দেখি না, তখন আমরা ছেড়ে দিই যে আমরা প্র্যাকটিস করিয়ে নিয়ে এসেছি তোমাকে, সব কিছু দিয়ে প্র্যাকটিস করিয়ে শিখিয়ে নিয়ে এসেছি, তুমি সেটাই পারফর্ম করবে। ময়দান তোমার, তোমার পেছনে লেখা আছে ভারতীয়, তুমি তোমার একটাই চিন্তা থাকবে আমি ভারতীয়, আমি দীপা কর্মকার না বা পিভি সিন্ধু না, আমি ভারতীয়, আমি আমার ভারতবর্ষের জন্য আমি কিছু একটা করব। এই সেক্ষেত্রে একটা কি চ্যালেঞ্জ আসে, আচ্ছা। সেই মোটিভেটটা করতে হয় কোচের। আচ্ছা। কোচ যে পাশে থাকে সেই মোটিভেট করতে হবে। তখন ওর মুড বুঝে ওর সাথে কথা বলতে হবে, মুড বুঝে কথা বলে জাস্ট ওইভাবে এনকারেজ করতে হবে যে তুমি তোমার বেস্ট দেবে, এখানে আমি জানি তুমি পারবে, আচ্ছা। তুমি পারবে। এই বিষয়টাই মেইন হয়। তখন অনেক গেমেতে ফিজিও থাকে বা মনস্তাত্ত্বিক দিকটাও কি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত? হ্যাঁ, এটা তো থাকেই, সাইকিয়াট্রিস্ট একজন থাকা দরকার থাকে। আমাদের নীরজ চোপড়ার সাথেও ছিল, এবার ডক্টরও থাকে, ওরা গ্রাউন্ডে যেতে পারে না, পাশে থাকে গ্যালারিতে। মীরাবাই চানুর ক্ষেত্রেও বোধহয় এরকম একটি ঘটনা রয়েছে যে গত বছর যখন সে ডিড নট কোয়ালিফাই হয়েছিল এবং তারপরে তার যে সেই অদম্য জেদ, এবার তাকে মেডেল এই পেতেই হবে। জেডটাই সাকসেস করিয়েছে ওকে। পাশে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে, নো ডাউট। হুম। গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার পাশে যদি আমাদের সরকার না থাকলে আমরা কোনো অবস্থাতেই সম্ভব হয় না কিছু করার। অবশ্যই আছে। আমাদের ভারতবর্ষের এখনকার যে ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর, উনিও খুব ইন্টারেস্টেড, এবং তার আগে যে ছিলেন কিরণ রিজিজু, উনি তো আরও বেশি ইন্টারেস্টেড। তো ওনাদের মেইন ভূমিকায় ওনারা ছিলেন যে স্পোর্টসে কি করতে হবে, কি করা দরকার, ওনারা ওইভাবে মানে ফ্যাসিলিটিস দিয়েছেন, চ্যালেঞ্জ নিয়েছেন। আর আমি যেটা মনে করি, কোচ এবং প্লেয়ার মুখ্য ভূমিকাতে ওরা থাকবে। কোচ থাকবে যে তুমি যা শিখেছ সেটাই আমরা চাই, তুমি এটা করে দেখাও আর তুমি পারবে। এইভাবে মনোবলটা ওদের একটু বাড়াতে হয়, তারপরে ওরা যায়। সবাই যে সাকসেস হয় তা না, তার মধ্যে কিছু সাকসেস হয়, এবার যেরকম 7টা মেডেল এলো। তো এইভাবে আপনার কোচের যেরকম ভূমিকা আছে, মুখ্য ভূমিকায় নো ডাউট আমাদের প্লেয়াররা থাকে। প্লেয়ারদের মানে অবদানটা বেশি, কারণ ওরাই পরিশ্রমটা বেশি করে, ওরাই মেডেল আনে, ওরাই সাকসেস হয়, আবার ওরাই অনেকে সাকসেস হয় না। সেক্ষেত্রে বিদেশ থেকে কি কোচিং নেওয়ার কোনো বিশেষ প্রয়োজন রয়েছে বলে আপনার মনে হয়? দেখুন, আমি নিজের একটা এক্সাম্পল আছে। আমি যখন নাকি দীপাকে নিয়ে ব্রাজিলে একটা কোয়ালিফাইং কম্পিটিশনে গেছিলাম, সেখান থেকে যখন দীপা কোয়ালিফাই করলো অলিম্পিকে, আমি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার ডাইরেক্টর জেনারেল ইঞ্জিত শ্রীনিবাসন ছিলেন তখন, উনি আমাকে ডাকলেন। আমাদের একটা মিটিং হয়েছিল, 3 মাস সময়, 90 ডেজ ছিল। উনি আমাকে বললেন যে তুমি কি ফরেন যেতে চাও, তুমি কি কোনো ফরেন কোচ চাও, কি চাও তুমি? কারণ নীরজ চোপড়ার ক্ষেত্রেও এরকম একটি বিষয় আমরা হ্যাঁ, দেখেছি। হ্যাঁ, আচ্ছা শোনেন, আমি বলছি। আমি ভাবলাম যে আমরা কোনো অংশে কম, আমরা কি চ্যালেঞ্জ নিতে পারবো না? আমরা চাই কি ইনফ্রাস্ট্রাকচার, একটু ফ্যাসিলিটিস চাই। তখন উনি বললো, নন্দী বলো তুমি কি চাও। আমি বললাম স্যার আমাকে কিছু ইকুইপমেন্ট দেন। উনি আমার সামনে টেবিলে বসে ফোন তুলে ফোন করলেন, 78 লাখ টাকার উনি অর্ডার দিলেন। আমি যে ইকুইপমেন্টগুলো চেয়েছি সেগুলো দিলেন, এবং আমি এগুলোতে খুব প্র্যাকটিস করিয়েছি দীপাকে, খুব খুব প্র্যাকটিস করিয়েছি। অল্পের জন্য ও প্রাইজ পায়নি, মানে এটা সত্যি আমাদের সফলতা তো বলবো না, কিন্তু কিন্তু তারপরেও ভারতের নামটা অনেকটাই উজ্জ্বল করেছে। অনেকটা এগিয়ে গেছে। তাহলে আমরা পারবো না কেন? আমার কথা হয়েছে এটা না। অনেকে আবার ফরেন ট্রেনিং, ফরেন কোচ চায়। কিন্তু তারপরেও কিন্তু এবার যারা যারা মেডেল পেয়েছেন তাদের বেশিরভাগ কোচই কিন্তু বিদেশি। দেখুন, আমাদের একটা ব্যাপার আছে কি জানেন তো, একটা ব্যাপার আছে, আমাদের যেই ফ্যাসিলিটিটা দরকার অনেক সময় সেটা অ্যাভেলেবেল থাকে না, আচ্ছা। অ্যাভেলেবেল থাকে না। আর যেগুলো অ্যাভেলেবেল থাকে সেগুলোতে আমাদের চেষ্টা করা উচিত, কারণ আমি মনে করি আমাদের ইন্ডিয়ান কোচরা কোনো অংশে কম নয়।
আমি সেটা নিজেকে দিয়ে প্রমাণ পেয়েছি। আমি যদি আরও কিছুদিন টাইম পেতাম হয়তো দীপা আজকে মেডেল নিয়ে ফিরতো আমাদের দেশে। তা আমি কোনো অবস্থাতে আমি ইন্ডিয়ান কোচদেরকে ছোট করতে চাই না। ইন্ডিয়ান কোচরা খুব ট্যালেন্ট, সবকিছুই মানে না, ফরেন বিষয়টা আসলে কান্ট্রিতে। ছোট না, মানে না না হয়তো আমি একটু বলছি সাজেশন নেওয়ার হ্যাঁ বা হ্যাঁ হ্যাঁ ঠিক কোনো আছে, কিছু। ফরেনের যে ইকুইপমেন্টস বা ফ্যাসিলিটিসগুলো আছে আমাদের এখানে হচ্ছে, হচ্ছে না যে তা না। নতুন এই গভর্নমেন্ট খুবই চেষ্টা করছেন আরও নতুন ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার জন্য। আমার মনে হয় আগামী দিনে আমাদের দেশের আর ফরেন কোচের দরকার হবে না, সেটা আমার ফিলিংসে আসে। আমরা কেন পারবো না, আমরা তো চেষ্টা করতে পারি। ওই সময় যখন ইন্ডিয়ান সিনেমেশন ডাইরেক্টর জেনারেল স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, আমি যদি বলতাম যে না আমাকে একজন ফরেন কোচ দাও বা আমি ফরেনে যেতে চাই, উনি কিন্তু ফটাফট স্যাংশন করে দিতেন। কিন্তু না, আমি নিজের ভিতরে একটা চ্যালেঞ্জ নিয়েছি, আমি চেষ্টা করবো, কেন পারবো না। ও কোয়ালিফাই করেছে, আমি কোচিং করেছি, ও করেছে, আমরা কেন পারবো না। আমার ভিতরে রয়েছে এটা। আমি ইনফ্রাস্ট্রাকচার চাই, আমি ইকুইপমেন্ট চাই, আমি ফ্যাসিলিটি চাই, দাও আমাকে, আমি রেজাল্ট দেবো। আমার চিন্তা ভাবনাটা এরকম আর কি। অলিম্পিক 2020 ভারতবর্ষ এবং ভারতীয় খেলোয়াড়রা কি কি ইভেন্টে তারা অংশগ্রহণ নিয়েছে? যেটা ওই যে আমরা দেশি ভাষায় বলছি, নৌকোতে আমাদের আছে, ফেন্সিংয়ে আছে, অ্যাথলেটিক্স আছে, হকিতে তো ছেলে এবং মেয়েরা আছে, জুডোতেও গেছে এবার, বক্সিংয়ে আছে, রেসলিং আছে, জিমন্যাস্টিক্সের একটা মেয়ে গেছে, অ্যাথলেটিক্স তো আছেই। আমার মনে হচ্ছে ঠিক আমি ওই অঙ্কটা পুরোপুরি আমার মনে নেই। এই কয়েকটা গেমের মধ্যে আছে, ব্যাডমিন্টন তো আছেই, যে কয়েকটা আমরা মেডেল এনেছি ওটা তো সবাই জানে। ফেন্সিং বোধহয় আমাদের এই প্রথম গেছে আমার মনে হচ্ছে, ফেন্সিংটা একটা মেয়ে কোয়ালিফাই করেছিল, ওই মেয়েটা গেছে। গল্ফে বোধহয় আগেও গেছে, গল্ফে এইবারও গেছে, যে মেয়েটা গল্ফে 4th হয়েছে। 137 কোটির ভারতবর্ষ, 127 জন গেল খেলোয়াড়, পদক পেল 7টা। খামতিটা কোথায়? দেখুন, এখানে খামতি কথাটা তো বলা চলে না, কারণ আমরা তার আগে 6টা মেডেল পেয়েছিলাম, গতটাতে 2টো মেডেল ছিল, এবার 7টা মেডেল। তার মানে ইমপ্রুভমেন্ট হচ্ছে না যে তা না, ইমপ্রুভমেন্ট হচ্ছে। কারণ দেখা যাচ্ছে ব্রাজিল, কেনিয়ার মতো অনেকটাই মানে দুর্বল দেশগুলো কিন্তু বেশ ভালো পারফরমেন্স করছে এবং তাদের পদক তালিকায় কিন্তু অনেকটাই উপরে। অনেকটাই উপরে। কোথায় দুর্বলতাটা কোথায়? এটা অ্যাকচুয়ালি ব্যাপারটা এরকম হয়েছে, দেখুন আমরা আমাদের দেশে স্পোর্টসের যে চর্চাটা যেটা হওয়া দরকার সেটাতে একটু খামতি আছে, কিন্তু এখন সেই চেষ্টাটা চলছে, সেই চেষ্টাটা এখন পুরোদমে চলছে। আগামী দিনে আমার মনে হয় যে 24-এ যে ফ্রান্স অলিম্পিকে হবে, ফ্রান্সে যে অলিম্পিকটা হবে, আমরা 7টা আমরা হয়তো 15-এর কাছাকাছি চলে যাব। কারণ আমরা এখন সিঁড়িটা পেয়ে গেছি, স্পোর্টস ডেভেলপমেন্টের যে সিঁড়িটা সেটা আমরা পেয়ে গেছি, কিভাবে উপরে উঠতে হয় সেই সিঁড়িটা আমরা পেয়ে গেছি, আমরা অবশ্যই সাকসেস হব। তো সেক্ষেত্রে কি মানে অভিভাবকদেরও কি একটু মানসিকতার পরিবর্তন আনাটা খুব জরুরি বলে আপনার মনে এটা হয়? অটোমেটিকলি আসছে। আপনি চিন্তা করতে পারেন, মেয়েরা আগে কজন পার্টিসিপেশন করতো খেলাধুলাতে, এখন মেয়েরাই বাড়িতে বোধহয় 56-এর মতন পার্টিসিপেশন করছে। তাহলে 127 জন 28 জনের মধ্যে 56 যদি মেয়ে হয়, তাহলে আপনি চিন্তা করুন, মেয়েরা যখন এগিয়ে এসছে তার মানে স্পোর্টসে ইমপ্রুভমেন্ট হচ্ছে ভারতবর্ষে, নো ডাউট। আমি একটা জিনিস বলবো, প্রত্যেক কটা স্টেটই যাতে ন্যাশনাল গেম করা যায় সেই ফ্যাসিলিটিটা যদি হয়ে যায়, সেটাও হয়ে যাবে, সেটা যদি হয়ে যায় তাহলে আমরা আরও ইমপ্রুভমেন্ট করতে পারবো, আমাদের দেশ আরও মেডেল নিয়ে আসতে হবে। আপনারা তো এক্সপিরিয়েন্স হোল্ডার এবং আপনারা অনেক বিষয় অনেক কিছু জানেন, আপনারা কি সাজেশন দিয়েছেন? দেখুন, কেন্দ্রেতে আমাদের সাজেশন আমাদেরকে জিজ্ঞাসা না করলে আমরা তো যে সাজেশন দিতে পারি না। আমার স্টেট আমার কাছে সাজেশন চেয়েছিল, আমি সাজেশন দিয়েছি। আমার প্রেজেন্ট গভর্নমেন্ট 32 লক্ষ টাকার জিনিস দিয়েছে আমাকে, আমাদের এই এনএসআরসিসিতে। এখন এনএসআরসিসির যে জিমন্যাস্টিক হল আমার মনে হয় ভারতবর্ষের মধ্যে বেস্ট, আমার মনে হয় সেটা। কাজেই আমরা যদি ঠিকভাবে বুঝিয়ে সাজেশন দিই,
আমরা যদি এস্টিমেট করে দিই তাহলে শুনবে না কেন? অবশ্যই শুনবে। কিন্তু আমাদের সেই মানসিকতাটা থাকতে হবে যে আমরা কিছু করব। সেটা যদি গভর্নমেন্ট বুঝে, গভর্নমেন্ট অবশ্যই দেবে। গভর্নমেন্টের কাছে টাকা পয়সা তো আমাদের দেশে কোনো অভাব নেই। আমরা সেইভাবে প্রজেক্ট তৈরি করে গভর্নমেন্টকে দিতে হবে, গভর্নমেন্ট অবশ্যই দেবে। দেবে না কেন? সেক্ষেত্রে যদি স্পোর্টস এডুকেশন পাঠ্যক্রমের মধ্যে যদি অন্তর্ভুক্ত করা যায়, তাহলে কি সেই ঘাটতিটা অনেকটাই দূর করা যাবে বলে আপনার মনে হয়? কারণ আমাদের দেশে খেলাধুলা একটা নির্দিষ্ট সময় পর্যন্ত রয়েছে, স্কুল লেভেল পর্যন্ত, কিন্তু তারপরে হয়তো সেটা নিয়ে স্নাতক ডিগ্রি কতদূর করা যায় সেটাও খুব লিমিটেড। কারণ লাভলিনার একটা ইন্টারভিউ আমি পড়ছিলাম, সেখানটার মধ্যেও বলেছে যে আমাদের দেশে যদি আমাদের কারিকুলামসের মধ্যে যদি স্পোর্টস এডুকেশনটাকে ইনক্লুড করা হতো বা এটা নিয়ে যদি আমরা গ্রাজুয়েট হতে পারতাম, তাহলে আমার মনে হয় যে ছোটবেলা থেকেই শিক্ষার্থীরা সেই বিষয়ে অনেকটা আগ্রহ প্রকাশ করত এবং সেই বিষয়টাই আগামীতে আমাদেরকে আরো অনেক বেশি হ্যাঁ, পদক এনে দিত। লাভলিনা খুব ভালো কথা বলেছে। এটা হওয়া দরকার। এটা হলে কি হবে, স্পোর্টসের চর্চাটা আরও বেড়ে যাবে। যত বেশি স্পোর্টসে বাচ্চারা আসবে তত বেশি স্পোর্টস ডেভেলপড হবে, অটোমেটিক ডেভেলপড হবে। কারণ আমরা এখন যদি মুষ্টিমে কয়েকজন পাই তাহলে তার সেটা নিয়ে স্পোর্টস হবে না। আমাদের সাপোজ আপনি একটা গ্রাউন্ডে ফুটবল খেলতে গেলে 22 জনের দরকার, সেখানে যদি আমি শুধু 8 জন বা 10 জন পাই তাহলে কি করে খেলাবো আমি? সেটা যদি স্কুলে একদম বাধ্যতামূলক করে দেয় তাহলে দেখবেন যে এক একটা ক্লাসে তো অনেকগুলো সেকশন থাকে, প্রত্যেকটা সেকশনে 2টো করে 3টে করে টিম হবে। একটা উৎসাহ জাগবে, বাচ্চাদের মধ্যে একটা উৎসাহ জাগবে, প্যারেন্টসের মধ্যে একটা উৎসাহ জাগবে। সেই উৎসাহটা দিয়ে গভর্নমেন্ট উৎসাহ নেবে, আর গভর্নমেন্ট বলবে যে হ্যাঁ আমরা আছি, তোমরা এগিয়ে যাও। এভাবে এগোতে হবে। এটা বাধ্যতামূলক যদি হয় তাহলে তো খুবই ভালো হবে। আমি তো বলবো যে এটা অল ইন্ডিয়া লেভেলে হওয়া উচিত। বেশিরভাগ অলিম্পিয়ানদের যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে তাদের আর্থসামাজিক অবস্থাটা ততটা ভালো নেই, অনেকটাই দুর্বল। তো সেই জায়গা থেকে উঠে আসাটা কি করে ম্যানেজ করা যেতে পারে? অ্যাকচুয়ালি আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, ম্যাক্সিমাম অ্যাথলিট মানে প্লেয়ার যারা, ম্যাক্সিমাম মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসে। আর রিচ ফ্যামিলি থেকে যে খেলে না সেটা নয়, সেগুলো আছে যেমন টেনিস, ব্যাডমিন্টন, ক্রিকেট। ওইদিকে যারা রিচ ফ্যামিলির বাচ্চারা আছে ওইদিকে শুটিং, গলফ। শুটিং, গলফ ওইগুলাতে যায়। কিন্তু টিম গেম যেমন ফুটবল, বাস্কেটবল, ভলিবল, হকি, জিমন্যাস্টিক্স, অ্যাথলেটিক্স, সুইমিং, দেখবেন আপনি মিডল ক্লাস ফ্যামিলি থেকে আসছে, একদম লোয়ার মিডল ক্লাস থেকে লোয়ার মিডল ক্লাস। বেশি ওদের দেখা যায়। একটাই চিন্তা থাকে যে হয়তো আমার বাচ্চাটা যদি এদিকে একটু ভালো রেজাল্ট করতে পারে একটা চাকরি পেয়ে যাবে, একটা চাকরি পেয়ে যাবে। মেন উদ্দেশ্য কিন্তু এটা। কিন্তু আবার তো এরকমও দেখা যায় যে তার মধ্যে খুব উদ্যম রয়েছে, না না, সেটা অদম্য তো জেদ থাকবে। রয়েছে, হ্যাঁ, কিন্তু তারপরেও একটা লেভেলের পরে তারা হারিয়ে যায়। ওই একটাই কারণ পরিবার চালাতে পারে না। কারণ আমি দেখেছি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, যখনই একটা বাচ্চা খুব ভালো সাকসেস পায় তখনই দেখা যায় যে সারা ভারতবর্ষের লোক, মিডিয়া এবং গভর্নমেন্ট ওকে খুব ভালো সাপোর্ট করে। এই সাপোর্টটা যদি একদম বিগিনার থেকে করে তাহলে দেখবেন যে আমরা আরো ভালো পজিশনে যাচ্ছি অলিম্পিকে। আমাদের সেদিকে একটু লক্ষ্য দিতে হবে একদম শুরু থেকে, যে না ও সম্ভাবনা আছে, ও ভালো হতে পারে। মিডিয়াও কিছু লেখলো ওর সম্বন্ধে, ও যখন নাকি পেপারে দেখবে যে আরে আমার নামে তো এরকম ভালো লিখেছে, তখন সে আরো একটু বেশি এনকারেজ হবে যে না, আমি যদি আরো স্পোর্টসে যদি আমি আরো ভালো করি তাহলে আমার নামে আরো ভালো হবে, আমি দূরদর্শনে যাব, আমি মিডিয়াতে আসব, আমাকে টিভিতে দেখাবে। এগুলো যদি আমরা শুরু থেকে করি কিছুটা, সবাইকে নয়, কারণ আপনি যে কোনো গ্রাউন্ডে গেলে একটা কোচকে যদি জিজ্ঞাসা করেন যেখানে আমাদের ট্যালেন্ট কে কে আছে, আমরা ট্যালেন্টদেরকে নিয়ে একটু কিছু করতে চাই, তাহলে এই যে সহযোগিতাটা, এটা কিন্তু ক্রীড়া সাংবাদিকদেরও বিরাট বড় একটা দায়িত্ব। কারণ দেখেন, উইদাউট ক্রীড়া সাংবাদিক স্পোর্টস ডেভেলপমেন্ট সম্ভব নয়, সেটা আমি মনে করি। কারণ না, আপনিও একজন দ্রোণাচার্য, একজন ক্রীড়া প্রশিক্ষক। আপনি এই যে পিছিয়ে পড়া যারা রয়েছেন বা ওখান থেকে উঠিয়ে আনার জন্যে আপনি কি সাজেশন দেবেন? দেখুন, আমাদের ত্রিপুরা রাজ্যে 2টো স্পোর্টস স্কুল আছে।
দুটো দুটো স্পোর্টস আছে। স্পোর্টস স্কুলে যারা ট্যালেন্ট আছে গভর্নমেন্ট ওদেরকে বেছে এনে এখানে প্রশিক্ষণ দিচ্ছে, হোস্টেল আছে, হোস্টেলে রাখছে। তার মানে এরকম প্রত্যেকটি স্টেটেই হচ্ছে, আরও বেশি হওয়া দরকার, তাহলে স্পোর্টস ডেভেলপড হবে। মানে এটা তো গভর্নমেন্টের খুব ভালো ইনিশিয়েটিভ যে স্পোর্টস স্কুল করা। স্পোর্টস স্কুলে ওদের হোস্টেলে থাকবে, ওইখানে স্কুল আছে, ওইখানে খেলাধুলা করবে। ইনফ্রাস্ট্রাকচারটা একটু ডেভেলপ করতে হবে। আচ্ছা, তাহলে এই যে আপনি যে বললেন যে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের কথা, অদম্য জেদের কথা, কিন্তু তারপরে আমি জানতে চাইছি যে সাফল্যের পেছনের মূল চাবিকাঠিগুলি কি কি? কারণ অলিম্পিকে অংশগ্রহণ করা তো ধরুন একটা স্বপ্নের মতো। একজন সাধারণ ঘরের ছেলে যদি বা মেয়ে যদি সে অলিম্পিকে যেতে যায়, তাহলে তাকে কি কি স্টেজ পেরিয়ে যেতে হবে? দেখুন, এটা ম্যাক্সিমামটা নির্ভর করে কোচের উপরে। কোচ না, আমি আইডেন্টিফাই করতে একদম হবে। শুরুয়াত থেকে হ্যাঁ, জানতে আমি বলছি শুরুয়াত থেকেই কোচ আইডেন্টিফাই করবে, কোচ ওকে তৈরি করবে। কি কি দরকার কোচ সাজেশন দেবে গভর্নমেন্টকে, যে ওর জন্য এই দরকার আছে, ওর জন্য এই দরকার আছে, ওর জন্য এই দরকার আছে। তাহলে সেটা কি স্কুল থেকেই শুরু করা উচিত নাকি? স্কুলের আগের থেকে, স্কুলে ভর্তি আচ্ছা। হয়নি তখন থেকে, যেমন আমাদের জিমন্যাস্টিক্সে আমরা যে বিগিনার্সদেরকে ভর্তি করে প্রত্যেক মাসের জানুয়ারিতে 1 মাস টাইম থাকে আমাদের ভর্তি হওয়ার। আমরা তো স্কুলে ভর্তি হয়নি এমন বাচ্চাদেরকেও নেই। তারপর স্কুলে ভর্তি হয়, আমরা সবসময় বলি যে এটা স্কুলে ভর্তি করান এবং স্কুলে বলে রাখবেন যে সে যে খেলাধুলা করে ওকে যেন একটু আগে ছেড়ে দেয়। অনেক স্কুল দেয়, অনেক স্কুল দেয়। তখন থেকেই ওকে আইডেন্টিফাই করতে হবে। কোচ যদি মনে করে যে এখানে আমার 25টা বাচ্চা আছে, 25টা মধ্যে 2জন ট্যালেন্ট আছে, ওই 2জনের উপরে বেশি কাজ করতে হবে। তারপর ওরা আস্তে আস্তে এগোবে এবং কোচ বুঝবে ওদের জন্য কি দরকার। তখন যেই অফিসে আছে বা সাপোজ NSRCC বা ত্রিপুরা স্পোর্টস স্কুল কর্তৃপক্ষকে বলবে যে 2জন ট্যালেন্ট আছে, ওদের এই লাগবে, ওই লাগবে, লিখে দিতে হবে। গভর্নমেন্ট অবশ্যই দেবে, দেবে না কেন? গভর্নমেন্ট তো বসে আছে এই কারণেই, কারণ স্পোর্টস ডিপার্টমেন্ট আছে আমাদের। আমি সেটাই বললাম যে আমি যখন বলেছি যে আমার জিমের জন্য এই জিনিসগুলো লাগবে, বলছে এস্টিমেট দাও, আমি এস্টিমেট দিলাম, ক্যাটালগ আনলাম, সব কিছু দিয়ে আমি যখন দিলাম, গভর্নমেন্ট ফটাফট দিয়ে দিয়েছে। প্রেজেন্ট গভর্নমেন্ট দিয়েছে আমাকে, তার আগের গভর্নমেন্টও দিয়েছিল, কেন দেবে না? ব্যাপারগুলো কোচের উপরে অনেকটাই নির্ভর করে, অনেকটাই নির্ভর করে। আচ্ছা, আমরা তো ধরুন স্বপ্ন দেখতে খুব পছন্দ করি এবং আমাদের প্রত্যাশাটাও অনেক। আগামী কি প্রত্যাশা রয়েছে আমাদের, বিশেষ করে আমাদের ত্রিপুরা রাজ্য থেকে? দেখুন, স্বপ্ন ছাড়া কিন্তু কোনো কিছুই হয় না। স্বপ্ন থেকেই আস্তে আস্তে ভিতরে একটা ইমেজ তৈরি হয়, সেই ইমেজ থেকে আপনাকে এগোতে হবে। আমি ত্রিপুরার ভবিষ্যৎ স্পোর্টসের জন্য দেখছি ভালোই। তবে আমি গভর্নমেন্টের কাছে, বিশেষ করে আমার স্পোর্টস মিনিস্টারের কাছে অনুরোধ থাকবে আরও কিছু কোচ নিয়োগ করার জন্য, কারণ ম্যাক্সিমাম রিটায়ার্ড হয়ে যাচ্ছে। আরেকটা ভালো খবর আছে, যেটা আমাদের জিমন্যাস্টিকের 4টে মেয়ে আগামী মাসের 8 তারিখে ন্যাশনাল ক্যাম্পের জন্য চান্স পেয়েছে, সেটা হবে দিল্লিতে। দীপা কর্মকার আছে, প্রতিষ্ঠা সামন্ত, অস্মিতা পাল, প্রিয়াঙ্কা দাশগুপ্ত, ওরা 4জন সিলেক্টেড হয়েছে ন্যাশনাল ক্যাম্পের জন্য। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ হবে টোকিওতে অক্টোবরে, সেটার সিলেকশন আছে 15-16 তারিখে আগামী মাসে। তো আমি মনে করি না যে আমাদের রাজ্যে ট্যালেন্ট নেই, ট্যালেন্ট ভরপুর আছে। সবটাই মানে নির্ভর করে কোচের উপরে। কোচ যদি মনে করে যে না আমি একটু হার্ডওয়ার্ক করব, তাহলে অবশ্যই ট্যালেন্ট উঠে আসবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে আসার জন্য। তার সঙ্গে ধন্যবাদ জানাই আপনাদেরকেও, যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ছিলেন। আসলে অদম্য ইচ্ছা, কঠোর পরিশ্রম, কঠোর নিষ্ঠা, কঠোর অধ্যবসায় ইত্যাদির কিন্তু কোনো বিকল্প নেই। আগামীতে ভারত আরও অনেক অনেক বেশি পদক পাক, আমরা সেই প্রত্যাশায় রাখি। আর সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো আলোচনা আমরা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। সবাইকে নমস্কার।